নমস্কার। আজকে আমরা আলোচনা করছি ১৮০০ সালের ভারতের অর্থনৈতিক অবস্থা নিয়ে। মানে হাতে থাকা কিছু তথ্যের ভিত্তিতে আমরা বোঝার চেষ্টা করব বিশ্ব অর্থনীতিতে ভারতের তখনকার সেই প্রায় বিস্মৃত অবস্থানটা। সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ১৮০০ সাল মানে ভারতে তখন একটা বড় রাজনৈতিক ওলটপালট চলছে, তাই না? হ্যাঁ, একদম। মুঘল সাম্রাজ্য তো প্রায় শেষের দিকে, মারাঠাদের বেশ প্রভাব। আর আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধের পর ১৭৫৭-র পর ওরা ক্রমশ ক্ষমতা বাড়াচ্ছে। ঠিক। আর এই রকম একটা সময়ে দাঁড়িয়ে সবথেকে অবাক করা তথ্য হল বিশ্ব জিডিপির মোট উৎপাদনের প্রায় ২০% আসত একা ভারত থেকে। ২০%? এটা সত্যি অভাবনীয় একটা সংখ্যা। ভাবা যায়। তো এই বিষয়টা নিয়েই আজ আমরা একটু গভীরে যাব। অবশ্যই। আসলে এই বিশাল অর্থনৈতিক শক্তির পেছনে ছিল ভারতের অসাধারণ উৎপাদন ক্ষমতা। ধরুন সুতির বস্ত্রের কথা, জগৎ বিখ্যাত ছিল তখন। শুধু সুতির বস্ত্র, আরও তো ছিল নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই। মশলা, নীল, সল্টপিটার। এই যে সল্টপিটার, এটা বারুদ তৈরির জন্য লাগতো, খুব জরুরি ছিল। আর দামি রত্নপাথর তো ছিলই। ইউরোপ থেকে এশিয়া, আফ্রিকা পর্যন্ত এই সব জিনিসের বিরাট চাহিদা। আর এই বাণিজ্যের কেন্দ্রগুলো শহরগুলোর কথা যদি বলি, তখন মুর্শিদাবাদ, সুরাট, আজকে চেন্নাই মাদ্রাজ, এই শহরগুলো ছিল যাকে বলে একেবারে জমজমাট বাণিজ্য কেন্দ্র। বাংলাকে তো শুনেছি বিদেশিরা বলতেন জাতির স্বর্গ, প্যারাডাইজ অফ নেশনস। এতটাই সমৃদ্ধি। একদম। আসলে এই ২০% বিশ্ব জিডিপির অংশীদারিত্বর মানেটা বুঝতে হবে। এটা শুধু একটা সংখ্যা নয়। এটা প্রমাণ করে যে বিশ্ব মঞ্চে ভারতের অবস্থান কতটা শক্তিশালী ছিল। চীনের কথা বাদ দিলে তখনকার অন্য প্রায় সব অঞ্চলে থেকে ভারতে গিয়েছিল। এই পণ্যগুলো ছিল বিশ্ব বাণিজ্যের মূল চালিকা শক্তি। একরকম এই পণ্যগুলোর লোভেই তো ইউরোপীয় শক্তিগুলো ভারতে এসেছিল, তাই না? ঠিক তাই। কিন্তু প্রশ্ন হলো, এই যে এত শক্তিশালী একটা অবস্থান, সেটা এত তাড়াতাড়ি বদলে গেল কিভাবে? কেন এই স্বর্ণযুগ টিকল না? হ্যাঁ, সেটাই। কি এমন হলো? এখানেই আসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমিকা। ওরা তো শুধু ব্যবসা করতে বা সৈন্য নিয়ে আসেনি, ওরা এনেছিল একটা নতুন ধরনের অর্থনৈতিক নিয়ন্ত্রণের ব্যবস্থা। অর্থনৈতিক নিয়ন্ত্রণ? কর বাড়ানো বা এই রকম কিছু? শুধু কর বাড়ানো নয়, তার থেকেও অনেক গভীরে এর প্রভাব ছিল। ব্যাপারটা হলো, ওরা ভারতের অর্থনীতির মূল কাঠামোটাকেই পাল্টে দিতে চেয়েছিল। একটা পরিকল্পিত প্রচেষ্টা ছিল বলা যায়। আচ্ছা, কিভাবে করল সেটা? ধরুন, ভারতের যে বিশ্ববিখ্যাত বস্ত্রশিল্প, সেটাকে প্রায় পরিকল্পিতভাবে ধ্বংস করা হলো। ধ্বংস? কিভাবে? অসম শুল্ক নীতি চাপানো হলো। ব্রিটেনের কলে তৈরি কাপড়ের ওপর কম শুল্ক, আর ভারতের দেশীয় কাপড়ের ওপর অনেক বেশি শুল্ক। ফলে নিজেদের দেশের বাজারেই নিজেদের কাপড় মার খেতে শুরু করল। একদম। তার ওপর কৃষক আর কারিগরদের ওপর চাপানো হলো অস্বাভাবিক বেশি কর। তাদের কোমর ভেঙে দেওয়া হলো একরকম। আরও যে একটা অদ্ভুত ব্যাপার শুনেছিলাম, তাঁতিদের নাকি নিজেদের তুলা দিয়ে তৈরি ব্রিটিশ কাপড় কিনতে বাধ্য করা হতো। হ্যাঁ, ঠিক তাই। ভাবুন একবার, নিজের দেশের কাঁচামাল দিয়ে ব্রিটেনে তৈরি হওয়া কাপড় আবার নিজেদেরই কিনতে হচ্ছে। এটা তো অর্থনৈতিক শোষণের একেবারে ক্লাসিক উদাহরণ। সাংঘাতিক ব্যাপার। এর ফল যা হওয়ার তাই হল, ভারতের অর্থনৈতিক ধীরে ধীরে তার শিল্পভিত্তিক চরিত্রটা হারিয়ে ফেলল, হয়ে পড়ল মূলত কৃষি নির্ভর। যে ভারত ছিল ফাইনাল গুডস বা তৈরি পণ্যের দারুণ উৎপাদক, সে হয়ে গেল শুধু কাঁচামালের যোগানদার, ব্রিটেনের কারখানাগুলোর জন্য কাঁচামাল সরবরাহকারী দেশ। এই পরিবর্তনের ফলে ভারতের অর্থনীতি কতটা ধাক্কা খেল, সংখ্যায় যদি দেখি। এর প্রভাব ছিল ভয়ঙ্কর। ১৮৫০ সালের মধ্যেই বিশ্ব জিডিপিতে ভারতের অংশ অনেক কমে যায়। আর ১৯৪৭ সালে যখন দেশ স্বাধীন হল, তখন বিশ্ব জিডিপিতে ভারতের অংশ নেমে এসছে ৪%-রও কম। কি বলছেন? ২০% থেকে ৪%-রও কম? হ্যাঁ, এই পরিসংখ্যানটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একসময়ের অর্থনৈতিক দৈত্য ভারত কিভাবে ঔপনিবেশিক শাসনে একেবারে দরিদ্র একটা দেশে পরিণত হল। বৈপরীত্যটা দেখুন। তাহলে আজকের আলোচনা থেকে যেটা পরিষ্কার হলো, ১৮০০ সালে ভারত শুধু শক্তিশালী ছিল না, রীতিমতো ধনী এক দেশ ছিল। কিন্তু ঔপনিবেশিক নীতি আর শোষণে তার কি সাংঘাতিক পতন হলো। একদম। আর এই ইতিহাসটা জানলে কিন্তু বর্তমান ভারতের যে অর্থনৈতিক উত্থানের চেষ্টা বা তার আকাঙ্ক্ষাগুলো, সেগুলোকেও অন্যভাবে দেখা যায়। ঠিক।
মনে হয় যেন ভারত তার সেই হারানো জায়গাটা ফিরে পাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, অনেকটা সেরকমই, যেন বিশ্বমঞ্চে নিজের পুরনো স্থানটা পুনরুদ্ধার করার একটা লম্বা দৌড় চলছে। আলোচনা প্রায় শেষের দিকে, তবে একটা প্রশ্ন মনে আসছে। আচ্ছা, অনেক বিশ্লেষক তো বলেন ১৮০০ সালের ভারত উদীয়মান বা রাইজিং শক্তি ছিল না, বরং সেটা ছিল ইতিমধ্যে শীর্ষে ওঠা বা অলরেডি রাইজিং একটা শক্তি। এই যে বিস্মৃত ইতিহাসটা আমরা জানলাম, এটা জানার পর অর্থনৈতিক শক্তি বা ইতিহাসের গতিপথ নিয়ে আমাদের ধারণাটাকে একটু বদলানো দরকার। ভাবার বিষয়, তাই না? নিশ্চয়ই ভাবার বিষয়। ইতিহাসকে ঠিক কোন দৃষ্টিতে দেখব, সেটা নিয়েও প্রশ্ন ওঠে।